পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 5 এর শেষাংশ। ভার্সিটির সেকেন্ড ইয়ারের এক ঘটনা। এভি, আমার কথাটা শোন। আরে আমি ম্যাচে ছিলাম ইয়ার, ফোন চেক করতে ভুলে গিয়েছিলাম। একদমই মনে ছিল না তোর কথা। জেডি এভির পিছু পিছু যায় আর কথাগুলো বলে। রাগে এভির চোখ মুখ লাল হয়ে আছে। গত 3 ঘন্টা যাবৎ গাড়ি নিয়ে জেডির জন্য অপেক্ষা করছে ঢাকা ভার্সিটির কার্জন হলের পাশে একসাথে রাইড ট্রি যাবে বলে। কল দিয়েছে প্রায় 50টা। যদিও এভির জায়গায় জেডি হলে 5,000 কল দিয়ে দিত। এভির মতো মানুষের জন্য 50টা কলই 5 লাখের সমান। কিন্তু বেচারা জেডি বুঝতে পারেনি, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এভি কোনো কথাই শুনল না। জেডিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার গাড়িতে উঠে জায়গাটি প্রস্থান করে। জেডি অসহায় চোখে চেয়ে রইল। এখন কি করবে? নিজের ওপর চরম বিরক্ত হয়। কোন দক্ষে ফুটবল খেলতে গিয়েছিল কে জানে। ডান পায়ে একটি শট দেওয়ার মতো করে বিড়বিড় করে চ্যাটের খেলা। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। যেটি অসহায় দৃষ্টিজোড়া চারিদিকে বুলিয়ে নেয়। ডান হাত উঠিয়ে হাত ঘড়িতে সময় দেখল। মাথা উঠিয়ে সামনে তাকালে দেখলো একটি মেয়ে তার দিকে দৌড়ে আসছে। জেডি ভ্রু কুচকে তাকায়। তার থেকে মেয়েটির দ্রুত আর 2 হাত। তখনই জেডি দ্রুত ডান দিকে সরে দাঁড়ায়। এরপর বাপা মেয়েটির সামনে বাড়িয়ে দিলে মেয়েটি জেডির পায়ের সাথে বেঁধে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মৃদু আর্তনাদ করে ওঠে। জেডি হাসে। মেয়েটির সামনে হাঁটু কেড়ে বসে দুঃখ পাওয়ার ভান করে বলিস, বেশি ব্যথা পেয়েছ ডেয়ার? জেডির মুখে মিথ্যে দুঃখ মিশে, অথচ ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি মাথা উঁচু করে অসহায় চোখে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, কিভাবে পড়ে গেলাম বুঝলাম না, আমাকে একটু তুলবে প্লিজ জ্যাক। কথাটা বলার সাথে সাথেই জেডি মেয়েটির ডান গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। মেয়েটি হতভম্ব হয়ে যায়। জেডি রাগান্বিত স্বরে বলে, জ্যাক নাম সবার জন্য নয়। ছেলেটার কণ্ঠে তীব্র রাগ ঝরে পড়েছে। মেয়েটি জেডির দৃষ্টি দেখে ভয় পেল। জ্যাক নাম নেওয়া এত রেগে গেল কেন বুঝলো না। কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি আমাকে মারলে কেন জ্যাক? মেয়েটি থেমে যায় জেডির দৃষ্টি দেখে। মিনমিন করে বলে, সরি জেডি। জেডি এবার ঠোঁট বাগালো। রাগান্বিত মুখে মুহূর্তেই হাসির ছাপ দেখে মেয়েটি অবাক হয়। ওঠার জন্য জেডিকে ধরতে চাইল, কিন্তু বলার সাহস পায় না আর। একটা থাপ্পড় খেয়েই চাপার দাঁত নড়ে গিয়েছে মনে হচ্ছে। মেয়েটি নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেডিকে চলে যেতে দেখে মেয়েটি দ্রুত জেডির সামনে দাঁড়িয়ে বলে, জেডি, তোমার সাথে আমার কথা আছে। জেডি মেয়েটির দিকে একটু ঝুঁকে পড়ে। মেয়েটির সাথে সাথে পিছিয়ে যায়। ঢোক গিলে তাকায়। জেডি ভ্রু নাচিয়ে বলে ফেলো ডিয়ার। মেয়েটি জেডিকে খুব মন দিয়ে দেখে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট বাঁকিয়ে হাসছে ছেলেটা। মেয়েটি মুগ্ধ চোখে চেয়ে আছে। সে জেডি আর এভির ব্যাচের স্টুডেন্ট। এদের 2 বন্ধুকে ভার্সিটির কে না চেনে। দুজন দেখতে যেমন সুন্দর, তেমনি এদের মাঝে বন্ডিং মাশাল্লাহ। মেয়েটি জেডিকে পছন্দ করে, কিন্তু সে বলার সাহস পাচ্ছিল না। তার কিছু ফ্রেন্ড বলেছিল জেডি নাকি গে। কারণ আছে অবশ্য। জেডি এভিকে জান বলে ডাকে, সাথে এরকম অনেক উদ্ভট আচরণও করে। মাঝে মাঝে অনেকে কনফিউজ হয়ে যায় এদের সম্পর্কটা নাম আসলে কি এই ভেবে। তাদের মধ্যে জেডির সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ধারণাও সেম ছিল, কিন্তু এই ভুল আজ ভেঙেছে। সে ভুল ভালোভাবে শুনেছে জেডি মানুষটা এরকম, অন্তত এভির প্রতি ভীষণ পজেসিভ। এর পিছনে কারণ তারা জানে না, তবে এটুকু জানে এভি জেডি ভীষণ ভালো বন্ধু। মেয়েটি মিনমিন করে বলে, আমি কি তোমাকে জ্যাক বলে ডাকতে পারি? জেডি সোজা হয়ে ফোনে এভিকে ট্রাই করছিল। কল রিসিভ হয় না। মেয়েটির প্রশ্নে সে দৃঢ় কণ্ঠে বলে, নো। কেন? জেডি রেগে তাকায়। থাপ্পড়টার কথা মনে পড়তেই মেয়েটি ঢোক গিলল। মিনমিন করে বলে, আমি শুনেছি তুমি আর এভি অনেক ভালো ফ্রেন্ড। জানি তোমার গার্লফ্রেন্ড নেই, আর তুমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছ, এটাও জানি। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে কথাটা শুনতেই জেডির মুখ থমথমে হয়ে যায়। মেয়েটি শান্ত জেডিকে দেখে সাহস করে বলে, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমাকে বিয়ে করবে জেডি? জেডি ভ্রু কুচকে তাকায়। শয়তানি হাসি এসে বলে, রিয়েলি? মেয়েটি ঢোক গিলে বলে, হুম। জেডি গলা ঝেড়ে বলে, গুড। কবে বিয়ে করতে চাও? মেয়েটি খুশি হলো। ভাবলো জেডি সত্যিই তাকে বিয়ে করবে। উত্তর দেয়, তুমি যখন বলবে তখনই। এখন বললে এক্ষুনি? জেডি মেয়েটির দিকে 2 পা এগিয়ে আসে। মেয়েটির চোখে চোখ রেখে আসে। এত কাছ থেকে জেডির স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ হয়ে দেখে মেয়েটি। জেডি আরেকটু ঝুঁকলো। মেয়েটি চোখ বুজে নেয়। জেডির হাসি দীর্ঘ হয়। পিছনে ডান হাত নিয়ে মেয়েটির বাঁ হাত মুচড়ে ধরে। চেঁচিয়ে ওঠে মেয়েটি। চোখ মেলে তাকায়। মুখ হবে তীব্র ব্যথার ছাপ। মনে হচ্ছে হাত ভেঙে গেল। কান্নামাখা গলায় বলে, জেডি, আমার হাত ছাড়ো প্লিজ। জেডি বাঁকা হেসে বলে, নো ওয়ে ডিয়ার। যেহেতু তুমি আমাকে এক্ষুনি বিয়ে করতে চাও, সো তোমার হাত এক্ষুনি ভাঙতে হবে।
ব্যথায় মেয়েটির চোখ মুখ কুঁচকে নিয়েছে। জেডি মেয়েটির চোখে দৃষ্টি রেখে এক চোখ টিপ দেয়। বাঁকা হেসে বলে, আমার প্রাইমারি ডোজ কেমন লাগছে ডেয়ার? ইতিমধ্যে মেয়েটির চোখ বেয়ে অশ্র গড়িয়েছে। কান্নামাখা গলায় বলে, আমার হাত ভেঙে যাচ্ছে জেডি, প্লিজ ছাড়ো। জেডি আফসোসের সুরে বলে, হাত ভেঙে ফেলার মুড সেট আপ হয়ে গিয়েছে, কিছু করার নেই। কথাটা বলে জেডি ভীষণ আফসোসের ভঙ্গি করে। সামনে নিয়াজকে রাস্তায় দেখে জেডি কিছু ভাবলো। মেয়েটির হাত ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ডান হাত মুছলো, যেন তার হাতে নোংরা লেগেছে। মেয়েটি ফোপাচ্ছে, মুচড়ে রাখা হাতটিই বোলায়। হাত লাল হয়ে গিয়েছে। সে বিয়ে করার কথা বলায় জেডি যে এরকম রিয়াকশন দেবে সে একটুও বুঝতে পারেনি। এর মধ্যে জেডিকে রুমাল দিয়ে হাত মুছতে দেখে অবাক হয়। মেয়েটি বোধহয় বুঝলো তার হাত ধরার কারণে জেডির এরকম রিয়াকশন। বিস্মিত কণ্ঠে বলে, জেডি তুমি আমার হাত ধরেছো বলে নিজের হাতে ভেবে রুমাল দিয়ে? জেডি সামনের দিকে যেতে যেতে হেসে বলে, ইউ আর কারেক্ট ডিয়ার। মেয়েটি ভীষণ অবাক হয়ে চেয়ে রইল। সামান্য হাত ধরা এরকম রিয়াকশন এভি এরকম করলেও মানা যেত, কিন্তু জেডিকে দেখে মোটেও এরকম ছেলে মনে হয়নি। জেডি পিছন থেকে নিয়াজকে টেনে এনে তার গাড়িতে বসিয়ে দেয়। নিয়াজ বেচারা বুঝতেই পারেনি, অবাক হয়ে বলে, আরে আরে কি করছো? আমাকে মেডিকেলে যেতে হবে। জেডি গাড়ি স্টার্ট দিয়ে বলে, তোমাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি। তুমি হাঁটছিলে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মাই ডিয়ার নিয়াজ। নিয়াজ কি বলবে বুঝলো না। জেডি যে মজা করলো তা বুঝেছে সে। চুপ থাকলো। এমনিতেও তার ক্লাসের সময় হয়ে গিয়েছে। হসপিটাল এসে জেডি একটি কেবিনে বসে আছে। ডান পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে পা উঁচু করে রেখেছে। একজন ডক্টর জেডির পা ব্যান্ডেজ করছে। জেডির পাশে নিয়াজ দাঁড়ানো। সে অদ্ভুত চোখে চেয়ে আছে জেডির দিকে। জেডির কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে। এর যে কি হয়েছে, একদম সুস্থ সবল পাটাকে ব্যান্ডেজে মুড়িয়ে কি করবে কে জানে। ব্যান্ডেজ শেষে জেডি নিয়াজের উদ্দেশ্যে বলে, নিয়াজ এভিকে একটা কল করো। নিয়াজ ভ্রুকুচকে বলে, কেন? জেডি বিরক্ত চোখে তাকায়। নিরাজও বিরক্ত হয়ে আছে। বেশি দিন হয়নি তার প্রোফ এক্সাম হয়েছে। সেকেন্ড ইয়ারে উঠে মাত্র কয়েকদিন ক্লাস করেছে। ইম্পর্টেন্ট ক্লাস আছে, অথচ জেডি তাকে যেতে দিচ্ছে না। আবার উদ্ভট সব কাজকর্ম করছে। নিয়াজকে স্ট্যাচু দেখে জেডিকে বিরক্ত মাখা কণ্ঠে বলে, এভিকে কল দিয়ে বল আমি অ্যাক্সিডেন্ট করেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি তো একদম সুস্থ, আমি মিথ্যা বলবো কেন? আমি সব পারবো না। জেডি রেগে বলে, নিজের ভালো চাইলে চুপচাপ তাই কর যা আমি বলছি। নিয়াজ থমথমে মুখে তাকায়। তার ক্লাসের টাইম চলে যাচ্ছে। কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জেডি পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে বলে, নিয়াজের টুনিবাবু ছোট, এই খবর নিয়াজের মেডিকেলের মাঝে ছড়িয়ে দে। সাথে সাথে নিয়াজের পা থেমে যায়। দ্রুত জেডির দিকে চেয়ে বলে, কি বলছো তুমি এসব? জেডি হেসে বলে, কমন পড়েছে ডেয়ার। নিয়াজ ভীষণ বিব্রত বোধ করলো। জেডি বাঁকা হেসে বলে, যা বললাম তা করো, তাহলে এই সত্য আর ছড়াবে না। নিয়াজ কটমট করে বলে, আমার কিছু ছোট নয়। জেডি ডানে বামে মাথা নেড়ে হাসতে হাসতে বলে, ও আচ্ছা আচ্ছা, এর মানে তোমার টুনিবাবু বড়? ওয়াও। নিয়াজের কান বন্ধ হয়ে আসে। ইচ্ছে করছে এই জেডিকে জাস্ট খুন করতে। কি পরিমাণ জঘন্য কথা বলে, কিন্তু কিছু বলল না। এমনিতেও জেডিকে তার সুবিধার মানুষ লাগে না। কথা না শুনলে তার মান সম্মান নিয়ে টানাটানি করবে এই ছেলে। হতাশ কণ্ঠে বলে, আকাশকে কল করছি। জেডি ছোট করে বলে, গুড। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ হন্তদন্ত হয়ে হসপিটালে আসে। নিয়াজের থেকে শুনেছে জেডি অ্যাক্সিডেন্ট করেছে। দিক বিদিক হারিয়ে হাঁটতে গিয়ে নিয়াজের সাথেই ধাক্কা খায়। নিয়াজ চেয়ে সামলে হাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করে, জ্যাক কোথায় নিয়াজ? নিয়াজ তাকায়। আকাশের চিন্তিত মুখ দেখে তার খারাপ লাগলো। আকাশ কত চিন্তা করছে, আর এই জেডি আকাশের সাথে ফাজলামো করছে। নিয়াজকে চুপ দেখে আকাশ রেগে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? জ্যাকের কিছু হলে তোমাকে ছাড়বো না আমি। নিয়াজ অসহায় চোখে তাকায়। এরা দুই বন্ধু দুদিক থেকে তাকে চাপ দেয়, কি আজব। অতঃপর আকাশকে জেডির কেবিন দেখিয়ে দিলে আকাশ দ্রুত সেদিকে যায়। জেডি কেবিনে শুয়ে ব্যান্ডেজ করা পা নাড়ায় আর গুনগুন করে গান গায়। অপেক্ষা করছে এভির জন্য। হঠাৎ এভির কণ্ঠ ভেসে আসে, জ্যাক। সাথে সাথে জেডির পা থেমে যায়। গুনগুনানোর ইতি টানে। বাঁদিকে ঘাড় ফিরিয়ে এভির দিকে তাকায়। বেচারা ভীত হয়ে ঢোক গিলল। এভি তার পা নাড়ানো দেখে নিল কিনা এই ভেবে। এভি দ্রুত এগিয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বন্ধুর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এটা কিভাবে হলো জ্যাক? কথাটা বলতে বলতে একটু ঝুঁকে জেডির পা ধরলে জেডি চেঁচিয়ে ওঠে, আহ, মারাত্মক ব্যথা এভিজান। মনে হয় আমার এই পা কেটে ফেলতে হবে। তুই কেন রাগ করলি বলতো? আমার সব শেষ। ইস, এখন সবাই বলবে জেডি এভিজানের পা কাটা ফ্রেন্ড। এসব তুই কীভাবে সইবি বল? ভেবেই তো আমারই কষ্ট হচ্ছে। বুকটা ফাটতে ফাটতে ফেটেই গেল মনে হয়। তুই
এভির শক্ত দৃষ্টি দেখে জেডির মুখের লাগাম টানলো। মলিন গলায় বলে, না মানে ওই আর কি, একটু কষ্ট হচ্ছে সেটাই প্রকাশ করছিলাম। এভি দাঁতে দাঁত চেপে বলে, কিছুই হবে না তোর। জেডি অসহায় কণ্ঠে বলে, না তুই বুঝতে পারছিস না এভিজান, আমি মনে হয় আর বাঁচবো না। পায়ের ব্যথা বুকে আসলো বলে। এভি জেডির কলার ধরে রেগে বলে, আর একটা বাজে কথা বললে তোর আরেক পাশে বাকি দুটো হাত কেটে মরার স্বাদ মেটাবো, বেয়াদব। নিয়াজ বিরক্ত চোখে চেয়ে আছে। কি পরিমাণ অ্যাক্টিং করে এই জেডি ভাবা যায়। এদিকে জেডি মনে মনে হাসে। এভিকে বলে তাকে বাসায় নিয়ে যেতে, তার এখানে ভালো লাগছে না। এভি রাজি হয়। হসপিটালে তাদের দুই বন্ধু সবচেয়ে বিরক্তিকর জায়গা, তাই এখানে আর থাকলো না। এভি জেডিকে ধরে ধরে দাঁড় করালো। জেডি এভির কাঁধের ওপর ভর দিয়ে ডান পা উঁচু করে রেখে একটু একটু করে এগোয়। কিছু দূর এগিয়ে জেডি নিয়াজের দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। নিয়াজ চোখ ছোট ছোট করে তাকায়। ডেকে ওঠে আকাশ। আকাশের পা থেমে যায়, তাকায় নিয়াজের দিকে। জেডি ভস্ম করা দৃষ্টি দেয় নিয়াজের পানে। আজ যদি এভি কিছু জানে তবে তার সব যাবে। এর মান ভাঙে না। শালার গার্লফ্রেন্ডের পিছু কখনো যায়নি 2 মিনিট টাইম নষ্ট করতে, আর সেখানে এভির মান ভাঙাতে হালুয়া টাইট হয়। এবার কত কষ্ট করে একটা বুদ্ধি বের করেছে। এটা ভেস্তে গেলে এই নিয়াজকে সে কুটি কুটি করে কাটবে। ভাবনা অনুযায়ী বলে, আমি সুস্থ হয়ে গেলে একজনকে খুব সুন্দর করে খুন করবো এভি, অ্যান্ড বেড রেস্ট নিব আর প্ল্যান করব। এভি বিরক্ত হলো, কিছু বলল না। নিয়াজকে চুপ দেখে সে জেডিকে ধরে আবারও এগিয়ে গেল। এদিকে জেডির কথা শুনে নিয়াজ ঢোক গিলল। জেডি ভয় পাওয়ার মতোই মানুষ। এই ছেলে হাসতে হাসতে মানুষকে মেরে ফেলার কোনো ওয়ে বাদ রাখে না। মাস্তানও ভালো আছে এর থেকে। পুরনো কিছু স্মৃতিচারণ করে জেডি হাসলো। স্কুল ভার্সিটি লাইফে এভির সাথে এরকম হাজারো দৃশ্য স্মৃতির পাতায় জমা হয়ে আছে। নিয়াজ ভ্রুকুচকে বলে, কিছু বলছো না কেন? আকাশের ব্যাপারটি ক্লিয়ার করো। জেডি হেসে বলে, তোমার টুনিবাবু যে বড়, এটা মেডিকেলে তোমার ক্লাসমেটদের জানাতে পারিনি বলে ভীষণ আপসেট আমি। নিয়াজ থমথমে খেয়ে তাকায়। তার নিজেরও বোধ হয় কিছু মনে পড়ল। অরুণ চোখ ছোট ছোট করে বলে, টুনিবাবু কি? নিয়াজ কটমট দৃষ্টিতে জেডির দিকে তাকায়। জেডি হাসে। অরুণের দিকে ঝুঁকে বলে, এটা সব ছেলের থাকে ডিয়ার, তোরও আছে, আয় দেখাচ্ছি, সাথে মাপটাও বলছি। কথাটা বলে জেডি বাঁ হাত অরুণের দিকে এগিয়ে নিয়ে অরুণ চেঁচিয়ে ওঠে। দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, জেডির বাচ্চা, তোকে ছাড়বো না আমি। জেডি চেয়ারে হেলান দিয়ে মাথা পিছন দিকে ঠেকিয়ে রেখে হাসছে। নিয়াজ হতাশ চোখে চেয়ে এসব রেখে সে বলে, জেডি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছিল। তুমি ওকে কোথায় পেলে? আর ও এতদিন কোথায় ছিল? কেন আসেনি এখানে? রিকোয়েস্ট করছি, ক্লিয়ার করো। জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, এভি আমার কাছে কেন থাকবে? এভি নিজের মতো ছিল, ও ওর লাইফ নিয়ে বিজি ছিল। এটুকু বলে থামে। অরুণ রেগে বলে, ফাজলামো করছিস? আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না কেন? আর জেডি রেগে বলে, চুপ থাক, নয়তো গুলি সোজা তোর মাথায় ঢুকবে। নিয়াজ অরুণকে শান্ত করলো। জেডিকে বলতে বলে, জেডির সময় নেয়, কিছু ভাবছে হয়তো। এরপর বলে, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানি না, তবে ওকে আমি আধমরা অবস্থায় পেয়েছি। ডিটেলস বলার মুড নেই। অরুণ রেগে বলে, তুই আকাশকে জীবিত পেয়ে আমাদের একটা খবর দিলি না কেন? অরুণের কথা শুনে জেডি ভ্রু কুচকে তাকায়। হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ডান পা বা পায়ের ওপর তুলে ডান হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে হাসে। প্রায় 3 মিনিটের মাথায় তার হাসি সংকুচিত হয়ে আসে। ইতোমধ্যে চোখে মুখে ক্রোধ জমাট বেঁধেছে। অরুণের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, রিয়েলি? যারা আমাকে আর এভিকে আলাদা করার জন্য এত কিছু করেছে, তাদের কাছে আমি এবির খোঁজ দেব? হাউ ফানি! আমার সাধ্য থাকলে এভিকে আমি কখনোই তোদের কাছে ফিরিয়ে দিতাম না, কখনোই না। এটুকু বলে জেডি চোখ বুজে দুবার শ্বাস নেয়। নিয়াজকে শান্ত করে চোখ মেলে শীতল কণ্ঠে বলে, তোর মরার ভয় করে না অরুণ? জেডির বলার ধরন অদ্ভুত। অরুণ ঢোক গেল। নিয়াজও কিছুটা ভয় পেল। জেডি অরুণের ভীত মুখ দেখে আবার উচ্চস্বরে হেসে দেয়। অরুণ নিজেকে সামলে বলে, আমি মরার ভয় করি না জেডি, অন্তত তোর হাতে তো নয়, কারণ আমি জানি তুই আমাকে আর আন্টিকে কখনোই মারবি না। জেডি থমথমে মুখে তাকায়। শক্ত গলায় উত্তর করে, যদি তুই আর তোর আন্টি এভি রিলেট না হতি, তোরা মরলে যদি এভি কষ্ট না পেত, আই সয়ার তোদের দুজনকে ঠিক কত টুকরো করতাম কল্পনাও করতে পারতি না। অরুণ অবাক হলো না, কারণ উত্তরটি তার মনের মতোই হয়েছে। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। জেডির বলা কথার পিছনের কারণগুলো সে জানে। সামান্য অবাক হলো আকাশের প্রতি এখনো জেডির সেই একই চিন্তাধারা দেখে। জেডির উদ্দেশ্যে সে বলে, তুমি একটুও বদলাইনি। জেডি তাকালো নিয়াজের দিকে। মুখটা মলিন হয়। কোণেই পর্যন্ত গোটানো শার্টের হাত আরেকটু উপরে ওঠায়। বুকের কাছে দুটো শার্টের বোতাম খুলে পিছন দিকে হেলান দিয়ে চোখ বুজে নেয়।
হাসলো খুব সামান্য, ক্লান্তির সুরে আওড়ায়, বাট এভি বদলে গিয়েছে। গত 7 বছর আগে হঠাৎ বদলে গেল, কি আজব। অরুণ বলতে নাই তোর মতো। নিয়াজ অরুণকে থামিয়ে দেয়। জেরি তাকায় অরুণের দিকে, কিছু বলল না। নিয়াজ বলে আকাশের ব্যাপারটি ক্লিয়ার করতে। জেরি নিয়াজের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ফার্স্ট এভি আমাকেও চিনত না, মাঝে মাঝে চিনত, ভালোভাবে কথা বলতো, আবার মাঝে মাঝে চিনত না, যেন আমাকে চেনে না। আমি ওর পরিচিত, রাগ করে নয়, একদম সত্যি অপরিচিতদের মতো বিহেভ করতো। এভাবে কয়েক মাস গিয়েছে। রিসেন্টও একদম আগের মতো বিহেভ করা শুরু করলো। ফার্স্টে আমার সাথে ঝামেলার কথা মেবি মনে ছিল না, রিসেন্ট মনে পড়েছে। অরুণ ভ্রগুজকে বলে, মনে পড়লেও সন্ধ্যাকে চেনে না কেন? জেডি বিরক্ত হয়ে বলে, কারণ এভির কোনো মেয়েকে চেনার কথা নয়, ফালতু কথা বলে আমার রাগ বাড়াবি না বলে দিলাম। অরুণ বিরক্ত হলো। মাঝখান থেকে নিয়াজও বলে, বুঝেছি, আকাশের অ্যামনেশিয়ার উপসর্গ দেখা দিয়েছে, রিসেন্ট কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। মানসিক আঘাত বা মাথার আঘাত পেলে এই উপসর্গ দেখা যায়। এবার অরুণ অনেক কিছুই বুঝলো। আসমানি নয়ন কিছুক্ষণ আগে তাকে কল করে বলেছিল আকাশ গত প্রায় 3.5 বছর আগের কথা বলছে। এর মানে গত 3.5 বছর আগে আকাশ আসমানি নয়নের সাথে রাগ করে ইংল্যান্ড গিয়েছিল। এটাই তার মাথায় আছে। এরপরে সব স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যই কিছু মনে নেই আকাশের, এমনকি তার বাবার মৃত্যু পর্যন্ত মনে নেই। একে একে হিসাব মিললে অরুণ শুকনো ঢোক গিলল। এখন সন্ধ্যার কি হবে? আকাশ আবারও আগের মতো হয়ে গিয়েছে। ও কার কথা শুনবে, কার কথা মানবে? অরুণ জেডির উদ্দেশ্যে বলে, তোর অনুপস্থিতিতে আকাশ যথেষ্ট ভালো হয়ে গিয়েছিল, তুই সাথে থেকে আবারও ওকে কি বানিয়েছিস? জেডি রেগে বলে, এভিকে আমি 3 বছর আগে যেমন দেখেছি আজও সেমই দেখছি। তাছাড়া এভি এভির মতো, ও কারো কথা শুনলে সবার আগে আমার কথাই শুনতো। অরুণ মানে না, তুই আসলেই খুব খারাপ। বাকিটুকু শেষ করার আগে জেডি পিস্তল বের করে অরুণের পায়ে একটি গুলি করে দেয়। অরুণ লাফিয়ে ওঠে। নিয়াজও ভয় পেয়েছে। অরুণের গুলি লাগেনি বিধায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। জেডি ক্যাফে থেকে বেরিয়ে যেতে বলে, পরের বার ছাড় পাবি না। এভির অজুহাতেও না, মাইন্ডেড। আর নিয়াজ, কান খুলে শুনে রাখো, এভির চোখে লেন্স পড়াবে না। কথার হেরফের হলে এটুকু বলে জেডি পিছু ফিরে উদ্ভট এক হাসি দেয়। এক চোখ টিপ দিয়ে বলে, বুঝেছ ডিয়ার? এরপর জেডি ক্যাফে থেকে বেরিয়ে যায়। নিয়াজ শান্ত হয়ে ভাবনায় ব্যস্ত। আকাশের সোনালি চোখ জেডির পছন্দ বলে আকাশ চোখে লেন্স পড়ে। আসমানি নওয়ান জেডির অস্তিত্ব মুছতে ছেলেকে অন্ধ বানাতেও রাজি। আর জেডি ভয়ঙ্কর মানব বলা যায়। তবে এই জেডি এভির জন্য অনেক কিছুই সয়ে নেয়। কথাগুলো ভেবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। সৌম্য ফলমূল হাতে নিয়ে বাসার ভেতর প্রবেশ করে। ডাইনিংয়ে সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসে, দাঁড়ায় সন্ধ্যার সামনে। সন্ধ্যাকে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে সৌম্য বিচলিত হয়। কেঁদে কেটে তার বোনের শরীর এত খারাপ হয়েছে। হাতের ব্যাগগুলো ইরার হাতে দিয়ে দ্রুত বোনের পাশে বসে। সন্ধ্যার গালে হাত রেখে সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বলে, আবার কাঁদছিস কেন বনু? অসুস্থ হয়ে যাবি তো। সন্ধ্যা বিড়বিড় করে, আকাশ আবার চলে গিয়েছে ভাইয়া। আকাশ। সৌম্য তার বোনের মাথায় হাত বুলিয়ে বলে, এসব আর ভাবিস না বনু, আকাশ ভাইয়া তো নেই, কেন এমন করছিস? সৌম্যর কথায় আসমানি নওয়ান সহ ইরা লামিয়া তাকায়। তিনজনের দৃষ্টিতে অসহায়ত্ব। আকাশ ফেরায় তারা যতটা খুশি হয়েছিল তার চেয়ে বহুগুণ কষ্ট পাচ্ছে আকাশের অদ্ভুত আচরণে। তারা সৌম্যকে কিভাবে বলবে? আকাশ তার বোনকে দেখলে শুধু দূর দূর করে। বোনকে কত শত কথা বলে সান্ত্বনা দিত। সে যখন দেখবে তার বোন যার জন্য এত পাগলামি করে সেই মানুষটাই সন্ধ্যার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সৌম্য রিয়াকশন কেমন হবে? সৌম্য এত থমথমে পরিবেশ আঁচ করতে পেয়ে চারপাশে তাকালে দেখলো আসমানি নওয়ান একটি চেয়ারে ভীষণ চিন্তিত মুখে বসে আছে। ইরার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তখনই দোতলা থেকে পরিচিত কণ্ঠে সৌম্য ডাক ভেসে আসে। সৌম্য থমকায়, দৃষ্টি ইরার পানে এখনো। সে কি ভুল শুনল? ইরার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ফেলতে ভয় করছে। তার বোনের মতো কি তারও ভ্রম হচ্ছে? সে কেন আকাশ ভাইয়ার কথা শুনতে পাচ্ছে? সৌম্য ঢোক গেলে দৃষ্টি ঘোরালে দেখলো আকাশ সিঁড়ি বেয়ে নিচে নামছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। হাওড়ায় আকাশ ভাইয়া। আকাশ ধীরে ধীরে নামতে থাকে, দৃষ্টি সৌম্যর পানে। আসমানি নওয়ান, সন্ধ্যা, ইরা লামিয়া ভীষণ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনল না, অথচ সৌম্যকে এক দেখায় চিনে ফেলল। সৌম্য আকাশকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। এর মানে বোনও সত্যি বলেছিল, আকাশ ভাইয়া সত্যি এসেছে। এই তো এসেছে, তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যর হাত পা কাঁপছে মনে হলো। কিভাবে সম্ভব এটা? কাপা হাতে দু চোখ ডোলে ছেলেটা। এরপর আবারও তাকালে অবিকল আকাশকে দেখে সৌম্যর রিয়াকশন দিতে ভুলে যায়। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে।
আকাশ কিভাবে বেঁচে গেল? এতদিন কোথায় ছিল? আজ হঠাৎ কোথা থেকে এলো? আকাশের পরনে সাদা রঙের গ্রাবাডিন প্যান্ট, সাদা শার্ট, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, শার্টের বোতাম প্রায় অর্ধেক খোলা, খোলা শার্টের ফাঁক দিয়ে উকি দিচ্ছে সিলভার কালারের একটি চেন, ডান হাতেও সেম ডিজাইনের একটি চেন। সৌম্য আকাশের বেশভূষায় যেমন অবাক হলো তেমনি বিরক্ত হলো। আকাশ যখন ভার্সিটি ছিল তখন এই চেনগুলো গলায় আর হাতে পড়তে দেখেছিল আকাশকে। এসব জড়ালে একদম বখাটে বখাটে লাগে সৌম্যর দৃষ্টিতে, কিন্তু তার বোনের সাথে বিয়ের পর সে অন্য এক আকাশকে দেখেছিল। সেই আকাশের সাথে এই আকাশে মেলাতে পারল না শুধু চেহারা ছাড়া। আকাশ তার সম্মুখ বরাবর এসে দাঁড়ালো। সৌম্য এবার সবচেয়ে বেশি অবাক হয় আকাশের চোখে চোখ রাখলে। আকাশের সোনালি চোখ সে এর আগে দেখেনি, আজকেই প্রথম দেখেছে। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, তুই সৌম্য রাইট? আকাশের কথায় সৌম্য আসমান থেকে পড়ার মতো অবাক হয়। আকাশ এটা কিভাবে কথা বলছে তার সাথে? তার মাথায় তো কিছুই ঢুকছে না। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ায় ভাইয়ের পাশে, কান্না ভেজা মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনকার বলা আকাশের কথাগুলো মনে পড়ল। আকাশের বলা পাগল শব্দটি তার কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে। তাকে দূরে ঠেলে দেওয়ার দৃশ্য চোখের সামনে ভাসছে। এই মানুষটাই একদিন তাকে একবার জড়িয়ে ধরার জন্য কত পাগলামিটাই না করত, তাকে দেখার জন্য কত ছটফট করত, সোনা বউ ছাড়া ডাকতো না। সেই মানুষটাই আজ তাকে দূরছাই করছে। মেয়েটি এসব কি করে মানবে? সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সৌম্যর উদ্দেশ্য বলে, বোনকে ভালোবেসে বোনও ডাকিস। গুড, ওকে ইমার্জেন্সি পাগলের ডাক্তার দেখিয়ে নে, হাতে বেশি সময় পাবি না। সকলে বিস্মিত হয়। না তো আকাশের কথার আগামাথা বুঝলো, আর না আকাশের এরূপ ব্যবহারের কারণ বুঝলো। সন্ধ্যা মাথা নিচু করে নিল, চিনচিন ব্যথা করে উঠে বুকটায়। আকাশ আবারও তাকে পাগল বলছে। আকাশ কি একটু বুঝতে পারছে না? আকাশ এভাবে বললে তার সন্ধ্যামালতি কত কষ্ট পায়, একটুখানিও আঁচ করতে পারছে না, তাই না? এজন্য বোধহয় নির্দ্বিধায় বলে দিচ্ছে এক একটি ভারী কথা, যার ভার সন্ধ্যার বইতে পারছে না। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে, আকাশ? রাগে আকাশ সৌম্যর নাক বরাবর শক্ত পাঞ্চ মারে। সৌম্য এক পা পেছয়, হতভম্ব হয়ে যায় সকলে। আসমানি নয়ন এগিয়ে আসতে আসতে বলেন, আকাশ কি করছো? আকাশ গ্রাহ্য করল না। সৌম্য শার্টের কলার ধরে টেনে বাদিকে আনে, সমানে মারতে থাকে। নিঃশ্বাস নিচ্ছে না যেন। বেচারা সৌম্য জানেও না সে কেন মার খাচ্ছে, তাও আবার আকাশের হাতে, যার জন্য এই কয়টা মাস হাসতে ভুলে গিয়েছিল। তাকে দেখে আজ আনন্দ করার কথা, অথচ সেই বড় ভাইয়ের হাতেই চোরের মতো মার খেতে হচ্ছে। ছেলেটা ব্যথা পেয়ে ওটু শব্দটি করে না, কেবল অবাক চোখে আকাশকে দেখে। এটা আকাশ, তার বড় ভাই আকাশ। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আমার ভাইকে মারছেন কেন? ওনাকে ছাড়ুন বলছি। আসমানি নয়নকে টেনে সরাতে চায় আর বলে, আকাশ ছাড়ো ওকে। আকাশ আকাশকে চুল পরিমাণ নাড়াতে পারে না। আসমানি নয়ন আকাশকে টেনে সরাতে চায় আর বলে, আকাশ ছাড়ো ওকে। আকাশ আকাশকে চুল পরিমাণ নাড়াতে পারে না। আকাশ ভস্ম করা দৃষ্টিতে চেয়ে সামনে মেরেই আকাশ ভস্ম করা দৃষ্টিতে চেয়ে সমানে মেরেই যাচ্ছে সৌম্যকে। এরা সৌম্যকে টেনে সরাতে চায়। অপর পাশে সন্দেহ ধরেছে, কিন্তু তারা ব্যর্থ। লামিয়া ভীত চোখে চেয়ে আছে, এখানে এসব কি হচ্ছে? একসময় আকাশ নিজেই সৌম্যকে ধাক্কা মেরে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয় আমার বাড়ি পা রাখার, আমাদের দিকে নজর দেওয়ার? এখানে বসে বসে খাওয়ার পারমিশন কে দিয়েছে তোকে? এক্ষুনি বেরোবি, নয়তো তোর লাশের অস্তিত্বটুকুও মুছে ফেলবো এই দুনিয়ার বুক থেকে। সকলে বাকহারা চোখে তাকায়। সৌম্যর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ছেলেটা নিভু নিভু চোখে আকাশকে দেখে। শরীরের চেয়ে মনটাই বেশি দুর্বল লাগছে। শরীরে ভার ছেড়ে মেঝেতে বসে পড়ে। আকাশ আবারও তেড়ে আসতে নিলে আসমানি নয়ন আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে থাপ্পড় মারার জন্য হাত উঠালে আকাশ তার মায়ের হাত আটকে রাগান্বিত স্বরে বলে, এসব আমি পছন্দ করি না। তোমার সাথে অভদ্রতা করতে আমাকে বাধ্য করো না। আসমানি নয়ন ভীষণ অবাক হয়। এই আকাশকে সে মানতে পারে না বলে কত কিছু করেছিল, অথচ আজ আবারও সেই আকাশ তার সামনে, যাকে সে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। ভদ্রমহিলার কাঁদতে ইচ্ছে করছে। এসব কি হচ্ছে? আকাশ মায়ের হাত ছেড়ে আবারও সৌম্যর দিকে এগোলে এরা সৌম্যর সামনে দাঁড়িয়ে যায়। মাথা নিচু করে দু হাতে জমা করে কান্না মাখা গলায় বলে, আমার স্বামীকে আর মারবেন না ভাইয়া, আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে। আকাশের দৃষ্টি সৌম্যর দিকে। সৌম্য ক্রোধান্বিত আকাশের দিকে চেয়ে, ছেলেটার চোখের কোণ ভিজে উঠেছে। সে এই বাড়ি তার বোনের জন্য থাকতো, নয়তো সে অন্যের বাড়ি বসে বসে খাওয়ার মানুষ নয়। কিন্তু আকাশের বলার ধরনটা একদম বুকে এসে লেগেছে। তার বোনের স্বামী সেই আকাশ আর নেই। সে আছে ছোট ভাই হিসেবে কত আদর করত, আর ইনি
ভাগ্যের উপর তার আজও আবারও উপহাস করল সৌম্য নিজেই। রাগান্বিত আকাশের দিকে চেয়ে মলিন হেসে বিড়বিড় করে, জানতাম সৌম্যর সৌভাগ্যের পাতা উল্টাবে, তবে সেই সময়টা যে এত দ্রুত আসবে ভাবিনি। ক্ষণিকের সৌভাগ্যের জোরে একটা বড় ভাই পেয়েছিলাম, সবশেষে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেটাও হারালাম। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসমানি নয়ন দ্রুত সৌম্যর কাছে এসে বলে, সৌম্য আব্বা, তুমি থাকো এখানে, আকাশের কথা ধরো না, ওর কি যেন হয়েছে। সৌম্য ডান হাতের শার্ট দ্বারা নাকে মুখে লেপটানো রক্তকণা মুছে নেয়। আসমানি নয়নের উদ্দেশ্যে ছোট করে বলে, প্রবলেম নেই। এরপর দুপা এগিয়ে এসে এরার হাত ধরে, তাকায় আকাশের দিকে। আকাশের বিতৃষ্ণা ভরা দৃষ্টি দেখে সৌম্য ঢোক গিলল। বুকে পাথর চেপে বহু কষ্ট নিয়ে দুটো দৃঢ় বাক্য বড় ভাইয়ের দিকে ছুড়ে দেয়। আজ আমার আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে গেলাম, আমি সৌম্যের দেহে প্রাণ থাকতে আমি আমার স্ত্রী এই বাড়ির চৌকাঠ কখনো পেরোবো না, ইনশাল্লাহ। কথাটা বলে সৌম্য শ্বাস নেয়। আকাশের মাঝে বিশেষ কোনো ভাবান্তর নেই। গম্ভীর গলায় বলে, বোনকে সাথে নিয়ে যা, ওর জায়গা এই বাড়িতে হবে না, নেভার। বোনের দায়িত্ব নিতে পারবি না বলে আরেকজনের বাড়ি রেখে যাওয়ার নীতি কোথায় পেয়েছিস? আকাশের কথায় সৌম্যর পা থেমে যায়। ভীষণ অবাক চোখে তাকায় আকাশের দিকে। বোনকে নিয়ে আকাশ ভাই এমন কথা কেন বলছে? সৌম্য উত্তর করে, বোনও আপনার বউ, আমি আপনার উপর আমার বোনকে গছাইনি, বরং আপনি আমার কাছে এসেছিলেন আমার বোনকে চাইতে। কথা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। একটু পর থেমে রাগান্বিত স্বরে বলে, তোর বোন আমার বউ? আমি তোর বোনের জন্য পাগল? মানে আমি তোর বোনের জন্য চিৎকার করে কেঁদেছি, সন্ধ্যা মালতী নামের জঘন্য ফুলের প্রশংসা করেছি তোর বোনের জন্য। ও হ্যাঁ, তোর বোনের পেটে আবার আমার বাচ্চাও আছে। এরপর আবার তুই আর তোর বোন আমার খালাতো বোন। এটুকু এক নিঃশ্বাসে বলে আকাশ থেমে যায়। সকলে বাক্রুদ্ধ। আকাশ তো সবই জানে, তবে এরকম আচরণ কেন করছে কারো মাথায় কাজ করছে না। এদিকে সন্ধ্যা এক মুহূর্তের জন্য মনে হলো সে আর আকাশকে ফিরে পেয়েছে। এই তো আকাশ সব মনে রেখেছে। মেয়েটির কি যে খুশি লাগলো। তার মনে হলো আকাশ এক্ষুনি তাকে জড়িয়ে ধরতে আসবে, সোনা বউ বলে রাখবে, খুব ভালোবাসবে। এসব ভেবে সন্ধ্যার কান্নামাখা মুখে একটুখানি হাসি ফুটল। আকাশের দিকে এগোনোর জন্য এক পা বাড়ায়, তখনই এক তিক্ত বাক্য তার পা থামিয়ে দেয়। মুখের হাসি মিলিয়ে যায়, খুশিগুলো হাওয়ায় ভেসে যায়। অথচ এগুলোর কোনো প্রুফ নেই, এটা জাস্ট একটা মিথ্যা গল্প মাত্র। বিনা বেগে বজ্রপাত হলে যেমন হয়, সকলের রিয়াকশন এখন তেমনই মনে হচ্ছে। সন্ধ্যার দু চোখ বেয়ে অস্ত্র গড়ালো। আকাশ এসব কি বলছে, কেন বলছে? আসমানি নয়ন বিস্ময় কণ্ঠ বলে, তুমি এসব কি বলছো আকাশ? যা বললে সব সত্যি, কিন্তু শেষে এসে অস্বীকার কেন করছো? আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, এর মধ্যে একটা কথার প্রুফ দেখাতে পারবে? অনলি ওয়ান প্রুফ? আসমানি নয়নের সব কিছু এলোমেলো লাগে। এসবের প্রুফ দিবে কিভাবে? আকাশ আর সন্ধ্যার রেজিস্ট্রি পেপার তার কাছে ছিল। আসমানি নয়ন ভাবলেন সেটাই আকাশকে দেখাবে, কিন্তু মুহূর্তেই তার মুখ মলিন হয়ে যায়। কাগজটি কদিন আগে কাজের মেয়ের ছোট বাচ্চা কুচি কুচি করে কেটেছে। সন্ধ্যার এসবে খেয়াল ছিল না, সে ভীষণ আফসোস করছিল। কিন্তু আজ ভদ্রমহিলা হতাশ কণ্ঠে বলে, আমরা কেউ মিথ্যা শেষ করতে দেয় না আকাশ। রেগে বলে, আমি খারাপ হতে পারি, বাট লায়ার নই। আর তুমি নিজের সম্মান নিজে রাখো মা, আমি কিন্তু বারবার মনে করাবো না। এরপর সৌম্যর উদ্দেশ্য বলে, তুই কি যাবি নাকি দারোয়ানকে ডাকবো? তীব্র অপমানে সৌম্যর মুখ নীল বর্ণের ন্যায় হয়ে যায়। অবাক আর হয় না, আর কত অবাক হওয়া যায়। আকাশের ব্যবহারের কারণ সে না বুঝলো এটুকু বুঝেছে, এই আকাশ অন্তত মানুষ নয়। আর একটু শক্ত করে ধরে ইরার হাত এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, বনু আয়। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ নিজ মুখে বলেছে তার জায়গা নাকি এই বাড়িতে হবে না। তার কান কি নষ্ট হয়ে গেল? সে কেন তার আকাশের মুখ থেকে এসব ভুলভাল শুনছে? একটার পর একটা কষ্টে ভরা কথা শুনতে হচ্ছে তাকে। সন্ধ্যাকে চুপ দেখে সৌম্য চেঁচিয়ে ওঠে, কি প্রবলেম তোর? আসছিস না কেন? দেখছিস না তোকে কিভাবে বের করে দিচ্ছে? তবু ওই বাড়ি পড়ে থাকবি? তোর কি নিজের আত্মসম্মান বলতে কিছু নেই বনু? পাগল হয়ে গেছিস তুই? ভাইয়ের কথায় সন্ধ্যার বুকটা আরও ভার হয়, দম আটকে আসে। তার কষ্ট সে কাকে বোঝাবে? এতদিন পর আকাশকে পেয়ে আকাশের থেকে দূরে কি করে যাবে সে? আবার এরকম আকাশের কাছেই বা থাকবে কি করে? সন্ধ্যা ভাইয়ের দিকে তাকায়, চোখ দুটো ভীষণ লাল। মেয়েটি ভাঙা স্বরে আওড়ায়, পাগলদের তো মান থাকে না, জানো না ভাইয়া? তুমি যাও। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে আরও কফোটা নোনা জল গড়িয়ে পড়ে। সৌম্য ঢোক গিলল। আজ পর্যন্ত যেই চাওয়া তার বনুর জন্য চাইনি, আর সেটাই চাইল, খুব করে চাইল। তার বনুর কপালে সুখ না থাকলে তার বনু মরে যাক,
এই স্বার্থপর দুনিয়ার বুকে থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে তার বোন একটু শান্তিতে থাকুক। সে ভাই হিসেবে ব্যর্থ, পারল না তার বোনুর জীবনে এক ঝাপটা সুখ এনে দিতে। এর চেয়ে তার প্রাণের বোনও মরণিশ্চয়ই। আসমানি নয়ন সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমার বাড়িতে আমার মেয়ে থাকবে, এখানে কারো কথা শুনে আমার মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবো না আমি। মায়ের কথায় আকাশে বিরক্ত হলেও চুপ থাকলো। আসমানি নয়ন সৌম্যকে থাকতে বলতে গেলে সৌম্য ভাঙা গলায় বলে, আমার বোনকে দেখে রাখবেন। কথাটা বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না, আর না তো কারো দিকে তাকালো। ইরার হাত ধরে খালি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয় ছেলেটা, আবারও দৃষ্টি ঝাপসা হয়। পাশে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলছে। এতদিন মনে পুষে রেখেছিল তার এক বড় ভাই ছিল, যে তাকে ভীষণ ভালোবাসতো, আর আজ থেকে জানতে হবে তার সেই বড় ভাই তাকে বিন্দুমাত্র ভালোবাসে না। বুকের বাঁ পাশটা ব্যথায় জর্জরিত হয়। বাঁ হাতে ইরাকে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ভাঙা গলায় বলে, আমার আর বনুর জীবনে সুখ নেই রে ইরাবতী। আজ প্রথমবারের মতো তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে ভীষণ আফসোস করছি। তোমার সুখ প্রাপ্য ছিল, যা আমার কাছে একদম ক্ষণস্থায়ী। ইরা হু হু করে কেঁদে ওঠে। সৌম্য দাঁড়ালো না, ঝাপসা দৃষ্টি নিয়ে এগোয়। এই ত্রিসীমানায় দাঁড়ালেও তার নিজেকে কীটের চেয়েও মূল্যহীন লাগছে। সন্ধ্যা দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সৌম্য আর ইরার পানে, যাদের এই স্থান ত্যাগ করতে বড্ড তাড়া। সন্ধ্যা দরজার মাথা ঠেকিয়ে রেখেছে, দু চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। সৌম্য যখন বলেছে সেই বাড়ি আর আসবে না, এর মানে সে সত্যিই আসবে না। সন্ধ্যা জানে, ছোট থেকে কত যত্নে তার ভাইয়া তাকে মানুষ করেছে, কত আদর দিয়ে বড় করেছে, নিজে না খেয়ে তাকে খাইয়েছে। সেই বাবা মা রূপী ভাইকে তার স্বামী কত অপমান করল। সন্ধ্যার বড্ড কষ্ট হলো। দেখতে দেখতে সৌম্যরা দৃষ্টির আড়াল হয়ে যায়। সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সে কিছুতেই ভাবতে পারছে না, সে শুধু অনুভব করছে তার ভীষণ কষ্ট হচ্ছে। এই জীবনের ওপর মেয়েটার বড্ড বিতৃষ্ণা জন্মেছে। দুর্বল ক্ষত মনটা আজ নিজের মরণ বড্ড প্রয়োজন বোধ করল। ভেতরে আসমানি নয়ন মাথায় হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তার মাথায় জ্যাম করে রেখেছে। কি করবেন, কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছে না। পাশে লামিয়া, মেয়েটা বান্ধবীর জন্য একটু পরপর চোখের জল ফেলছে। সত্যি তার বান্ধবীর কপাল পোড়া। সন্ধ্যা এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখের বাঁধ এখনো থামেনি। দৃষ্টি তার থেকে কিছু দূরে দাঁড়ানো আকাশের দিকে, যে মনের সুখে সিগারেট ফুঁকছে, যেন ভীষণ ভালো একটি কাজ করেছে। বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রাখা, ডান হাতে জ্বলন্ত সিগারেট। ইতোমধ্যে পুরো এক প্যাকেট সিগারেট শেষ করেছে, এখন লাস্ট সিগারেট ফুঁকছে। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে আকাশকে দেখছে। আকাশকে সে জীবনে একবার সিগারেট খেতে দেখেছিল, তবু একটা মাত্র, তারও আবার অর্ধেক। অথচ আজ আকাশ একটার পর একটা সিগারেট পোড়াচ্ছে। সন্ধ্যা বিড়বিড় করে, আপনি কে বলুন তো? আমার আকাশ এত অমানুষ নয়। কথাটা সন্ধ্যা নিজের কাছেই ঠিক লাগলো না। এটা আকাশ না হলে আসমানি নয়নকে কিভাবে চিনত? আকাশ শুধু তাকেই চেনে না, বাকি সবাইকে চেনে। মেয়েটার চোখ বেয়ে আবার অশ্রু গড়ায়, ঠোঁটে নাড়িয়ে আওড়ায় মানুষ পরিবর্তনশীল, কথাটা তবে মিথ্যে নয়। আকাশ মাত্রই এদিকে ফিরছিল, তখনই সন্ধ্যার ঠোঁট নাড়ানো তার চোখে পড়ে। অবাক করা কাণ্ড, আকাশ সন্ধ্যার কথা একটুও শুনতে পায়নি, কিন্তু ঠোঁট নাড়ানো দেখেই লাইনটি স্পষ্ট বুঝতে পেরেছে। আকাশ নিজের কাণ্ডে নিজেই অবাক। এটা কিভাবে সম্ভব? ঠোঁটের ফাঁকে এখনো সিগারেট, দৃষ্টির সন্ধ্যার পানে, মুখায়বে অবাকের রেশ।